আমাদের কলকাতা শহরে একটু বেরিয়ে পড়লেই দেখা মেলে অনেক কিছু, তার মধ্যে মন্দির ছিল অন্যতম। তার জন্য একটু কষ্ট করে বেরিয়ে পড়তে হবে। আর আমিও আজ সেই মন্দিরের খোঁজেই চলে এসেছি মুক্তারাম স্ট্রিটে। যেমন আজ এসেছি কলকাতার এমন একটা মন্দিরে যেটা একেবারে আমাদের ঘরের কাছেই, কিন্তু সেই খবরটা আমরা অনেকেই জানি না। তো সেটা দেখাতেই আজকের আমার এই নিবেদন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের ন্যায় কলকাতার সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি দেখার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেট। সো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ এসেছি হচ্ছে যে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। আপনারা তো সবাই জানেন যে মহারাষ্ট্রে সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে, তো কলকাতাতেও কিন্তু সেই মন্দিরটি রয়েছে, যেটা আমাদের অনেকের কাছেই অজানা। তো সেটা কোথায় আছে সেটারই খোঁজ দিতে আজকে এসেছি, আর এখানে পুজোও দেবো। এই মন্দিরটি রয়েছে হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে, আর মন্দিরটি ওপেন হয় হচ্ছে সকাল 6টা থেকে, আবার বন্ধ হয়ে যায় 12টার সময়, আবার বিকেল 4:30টার সময় ওপেন হয়, আর রাত্রি 9:30টার সময় বন্ধ হয়ে যায়। তো মন্দিরে 3বার পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর মন্দিরে 3বার ভোগও দেওয়া হয়ে থাকে। তো কখন কীভাবে পুজো দেওয়া যাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে যারা পূজারীরা আছেন তাদেরকেও কিন্তু মহারাষ্ট্র থেকেই নিয়ে আসা হয়েছে। মন্দিরটি দেখতে একদমই মহারাষ্ট্রের মন্দিরের মতো নয়, কিন্তু এখানকার যে পুজো আচ্ছা রীতিনীতি সব কিছুই কিন্তু মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এবার আপনারা আসবেন কিভাবে এই মন্দিরে? তো প্রথমেই জানিয়ে রাখি, যারা মেট্রো করে আসবেন তাহলে তাদেরকে এমজি রোড স্টেশনে এসে নামতে হবে। এরপর স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সেখান থেকে পায়ে হেঁটে চলে আসুন হচ্ছে মুক্তারাম স্ট্রিটে। মার্বেল প্যালেসের ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি। আর যারা বাসে করে আসবেন তারা এসে এমজি রোডে নামবেন এবং সেখান থেকে খানিকক্ষণের হাঁটা পথে পৌঁছে যান হচ্ছে এই মন্দিরে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, তো আমাদের তো ডিরেক্ট চলে এসেছি, তো কোনো রকমের কোনো অসুবিধা হয়নি গুগল ম্যাপ ধরে। তো আপনাদেরকে পুরো ওয়েটা ডেসক্রাইব করে দিলাম, আশা করি আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না। আর এই যে জোড়াসাঁকোর, তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই মন্দিরটি। আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে। এটা ঠিক মন্দির বলা যায় না, এটা একটা রাজবাড়ি। তো মন্দিরটি দেখলেই মনে হবে আপনি যেন হয়তো কোনো সাবেকি জমিদার বাড়িতে চলে এসেছেন। আর পাশে যে গোলাপি বাড়িটা দেখছেন সেটা হলো মল্লিক পরিবারেরই বাড়ি। সেখানে মল্লিক পরিবারের বর্তমান বংশধররা এখন রয়েছেন। তো আমরা এখন যে রাজপ্রাসাদটির সামনে রয়েছি সেটা 200 বছরের পুরানো জোড়াসাঁকোর এলাকার মল্লিকদের জমিদার বাড়ি। বাড়িটির নাম হলো মল্লিক কুঠি। মল্লিক কুঠির স্থাপত্যশৈলী অসাধারণ, ইন্দোগতিক স্ট্রাকচারে বাড়িটি নির্মিত। উত্তর কলকাতার সাবেকি জমিদার বাড়িগুলির সামনে যেমন বড় বড় গতিক স্ট্রাকচারের পিলার দেওয়া থাকে, সেরকম পিলারওয়ালা সুন্দর একটি জমিদার বাড়ি। চলুন এবার জেনে নেওয়া যাক মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা কি। এই মন্দিরটি তৈরি করে ইমামি গ্রুপ। 1968-এ শৈশবের 2 বন্ধু শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগারওয়াল এই বিল্ডিং থেকে ইমামি গ্রুপ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। এবার তাদের যাত্রা শুরু হয়। তারই স্মৃতি হিসাবে শৈশবের 2 বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা ও রাধেশ্যাম আগারওয়াল 2015 সালে এই মল্লিক কুঠিটি কিনে নেন। এরপর এই জমিদার বাড়ির মূল কাঠামোটি একই রকম রেখে খানিকটা অংশ পুনঃসংস্কার করে তারা ঠিক করেন এখানে একটি সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা তারা করবেন। এরপর এই মন্দির প্রতিষ্ঠা করে 2020 সালে 28শে ফেব্রুয়ারি এই মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মন্দিরে ঢোকার সময় সামনেই দেখবেন যে রয়েছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এরপর একটু এগিয়েই মন্দিরে প্রবেশ করার সময় বাঁদিকেই রয়েছে হচ্ছে পুজোর সামগ্রীর দোকান। এখান থেকেই পুজোর ডালা নিয়ে পুজো দিতে আপনারা পারেন।
101 টাকা থেকে শুরু করে 1001 টাকা অবধি পুজোর ডালা আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়াও নিজের পছন্দ মতো পুজো আপনারা কিন্তু দিতে পারেন। আবার অনেকেই আছে এমনি দর্শন করতে আসেন, তারাও কিন্তু করতে পারেন। গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডুও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। মন্দিরটি খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 4:30 থেকে রাত 9টা অবধি। আর বুধবার যেহেতু সিদ্ধিদাতার দিন, তাই মন্দিরটি সারাদিনই খোলা থাকে। এখানে কখন কি আরতি হয়, কখন ঠাকুরের ভোগ দেওয়া হয় বা ভক্তদেরই বা কখন ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সব টাইমিংগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলুন এবার মন্দিরের ভিতরে ঢোকা যাক। মন্দিরে প্রবেশ করার সময় চোখে পড়ল খুব সুন্দর মোজাইক করা ঝাঁ চকচকে মেঝে। আর যে পথ দিয়ে মন্দিরে প্রবেশ করলাম সেই রাস্তাটাই চলে এসছে ডিরেক্ট মন্দিরের গর্ভগৃহে। তো আমিও সোজা তাই গর্ভগৃহে প্রবেশ করলাম। আর ভিতরে ঢুকেই দেখতে পাবেন মূল মন্দিরে বিরাজ করছেন স্বয়ং সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক কথাটির অর্থ হলো যিনি আপনার সব ইচ্ছা পূরণ করেন। যে গণেশ মূর্তির সুর ডান দিকে একটু বাঁকানো থাকে সেই মূর্তিগুলোকেই সিদ্ধিবিনায়ক হিসাবে পূজা করা হয়। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথে এই মন্দিরের কোনো মিল খুঁজে না পেলেও মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মূর্তির আদলেই এই মূর্তিটি তৈরি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যে নিয়মে পূজা অর্চনা করা হয়ে থাকে, এখানেও কিন্তু সেই একই নিয়ম পদ্ধতি মানা হয়। দেখলাম প্রচুর টাটকা ফুল দিয়ে গণেশজিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখে মনে আসবে এক অপূর্ব স্নিগ্ধতা। রোজই এরকম টাটকা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে থাকে। সিদ্ধিদাতার দুপাশে রয়েছে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। গণেশজির মাথার উপর রয়েছে তার পিতামাতা অর্থাৎ শিব ও পার্বতীর ছবি। মন্দিরের সিলিংয়ে ঝুলছে অপূর্ব এক ঝাঁ চকচকে ঝাড়বাতি। আর যারা সিদ্ধিদাতাকে পরিক্রমা করতে চান তারা কিন্তু এই যে পথ ধরেই কিন্তু সিদ্ধিদাতাকে পরিক্রমা করতে পারেন। চলুন এবার মন্দিরের প্রধান আকর্ষণ যেটা সেটাই দেখাই। এই মন্দিরটির সবথেকে বড় আকর্ষণীয় জায়গা হলো মন্দিরটির ঠাকুর দালান, যেটিকে নাট মন্দিরও বলা হয়ে থাকে, যেখানে বসে পুণ্যার্থীরা সিদ্ধিদাতাকে আরতি দর্শন করতে পারেন আর পুজোও দেখতে পারবেন। চলুন চট করে একবার মন্দিরের ভিতরটা দেখে নেওয়া যাক। মন্দিরটি ভিতরে প্রবেশ করলে মনে হবে যেন কোনো মন্দির নয়, আপনি চলে এসছেন কোনো এক বনেদি জমিদার বাড়িতে, যেখানে রয়েছে মিনেকারি করা মোজাইক মেঝে, বিশাল বড় মাপের একটা বারান্দা, আর মাথার উপর রয়েছে সবচেয়ে সুন্দর একটা ঝাড়বাতি। আর এখানেই রয়েছে হচ্ছে যারা এই ফাউন্ডার শ্রী আগারওয়াল এবং গোয়েঙ্কার একটা ফটো ফ্রেম। সেখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে যেন আপনি মুগ্ধ হবেন। সিদ্ধিদাতার সামনে চারদিকে 4টি মূষকরাজ রয়েছে, যাকে বলা হয় গণেশের বাহন। কথিত আছে এই মূষকরাজের কানে যদি মনস্কামনা জানানো হয় তাহলে সেই প্রার্থনা গণেশজির কানে গিয়ে পৌঁছায় এবং গণেশজি সেটা পূরণ করেন। তাই অনেকেই দেখলাম মূষকরাজের কানে গিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছেন, তাই আমিও সেটা করে আসলাম। তার পাশেই রয়েছে হচ্ছে যে শ্রীকৃষ্ণের একটি ফটো, যেটাও খুব সুন্দর করে টাটকা ফুল এবং মালা দিয়ে সুসজ্জিত করা। এবার পুরো রাজবাড়িটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। আর সিদ্ধিবিনায়কের মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে শ্রী হনুমানজির মন্দিরও, সংকটমোচনও বলা হয়ে থাকে তাকে। এই মন্দিরটাও টাটকা ফুল দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা। এখানেও পুরোহিত রয়েছেন, আপনারা চাইলে কিন্তু এখানেও পুজো দিয়ে যেতে পারেন। বিকেলবেলা মন্দিরের এক পাশেই প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি ও ফল।
আমরাও সিদ্ধিদাতার প্রসাদ পেলাম। প্রসাদের স্বাদ ছিল অপূর্ব। এখানে দিনের মধ্যে দুবার সকালে ও বিকেলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আর আমরা আজ যে পুজো দিয়েছিলাম তার সেই লাড্ডু আর খিচুড়ি ভোগ খেলাম। আর এখানে কিন্তু মন্দিরে প্রসাদ খাওয়া যায় না, তাই আমরা ভোগটা বাইরে নিয়ে এসেই খেলাম। দেখুন সবাই কি সুন্দর বাইরে এসে ভক্ষণ করছে প্রসাদ। এখানে এসে দেখলাম খুব একটা ভালো উদ্যোগ চোখে পড়ল। ইমামি ফাউন্ডেশন অনেক ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। এরা সুলভে নানা ধরনের চিকিৎসা করে থাকেন। জানতে পারলাম যে প্রতি শনিবার বিকেল 3টে থেকে 6টা অবধি ফ্রিতে ক্যাম্প করা হয়। পুজো দেওয়া কমপ্লিট করে এবার আমরা একটু দুজনে বসলাম সেই অপূর্ব সুন্দর দালানে। সন্ধে নামছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। শেষবারের মতো সিদ্ধিবিনায়ককে আরও একবার দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দেব। মন্দিরটা দর্শন করে মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমার মতো অনেকেই আছেন যারা সিদ্ধিদাতা গণেশের ভক্ত, তাহলে দেরি কেন? বছরে যে কোনো একটা দিন দেখে চলে আসুন এই মন্দিরে, পুণ্যার্জনও হবে আর তার সাথে সুন্দর একটা দিন ফ্যামিলির সাথেও কাটাতে পারবেন। ছোট থেকে বড় সকলেই বেশ ভালো লাগবে। আর সন্ধে হওয়াতে বাইরের আলোগুলো জ্বালিয়ে দেওয়াতে রাজবাড়িটা দেখুন আরও কত সুন্দর লাগছে, তাই না? তো এরকম একটা মনোরম পরিবেশে একটা সন্ধে বা একটা সকাল কাটাতে হলে আপনারা কিন্তু চটজলদি চলে আসুন। আর বাইরেই রয়েছে হচ্ছে যে গাড়ি পার্কিংয়ের ফ্রি স্পেস, কোনো টাকা লাগবে না। তো আমরা এখান থেকেই আজকের বেরিয়ে পড়লাম। তো আজকের এই সিদ্ধিবিনায়ক মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।